সমুদ্রের বুকে অন্ধকার রাতে একটা বিশাল যুদ্ধজাহাজ ছুটে চলেছে, কিন্তু শত্রুর রাডারে সে ধরা পড়ছে না। কোনো সংকেত নেই, কোনো আওয়াজ নেই, যেন সমুদ্রের গভীর থেকে উঠে আসা একটা ছায়া। আর সেই ছায়ার মধ্যে লুকিয়ে আছে ব্রহ্মোস মিসাইল, বারাক-8 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর এমন সব অস্ত্র যা একাই একটা দেশের নৌবাহিনীকে ধ্বংস করে দিতে পারে। এই জাহাজের নাম আইএনএস তারাগিরি। ৩ এপ্রিল ২০২৬ সালে এই অসাধারণ যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছে। আজকে আমরা জানব এই জাহাজটা ঠিক কী, কেন এটা এত বিশেষ, কিভাবে এটা তৈরি হলো, এর অস্ত্রশস্ত্র কতটা শক্তিশালী, আর কেন এই একটা জাহাজের কমিশনিং গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই জানা দরকার এই নামটার ইতিহাস। তারাগিরি, এটা আসলে উত্তরাখণ্ডের হিমালয় পর্বতমালার একটি পাহাড়ি রেঞ্জের নাম। ভারতীয় নৌবাহিনীর একটা চিরাচরিত ঐতিহ্য আছে। তারা তাদের রণতরীগুলোর নাম ভারতের বিখ্যাত পর্বতশ্রেণী অথবা নদী অথবা ঐতিহাসিক স্থানের নামে রাখে। এই প্রকল্পের বাকি জাহাজগুলোর দিকে তাকালেই বুঝবেন নীলগিরি, হিমগিরি, উদয়গিরি, দুনাগিরি, বিন্ধ্যগিরি, মহেন্দ্রগিরি সবই ভারতের বিভিন্ন পর্বতমালার নামে। আর মজার বিষয় হলো এই নামটা একদম নতুন নয়। এর আগেও একটা আইএনএস তারাগিরি ছিল। সেটা ছিল ল্যান্ডার ক্লাসের একটা ফ্রিগেট, যেটা ১৯৮০ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিল এবং ২০১৩ সাল পর্যন্ত গর্বের সাথে সেবা করেছিল। তাই বলা যায় এই নতুন তারাগিরি সেই পুরনো ঐতিহ্যকে বহন করছে, কিন্তু সম্পূর্ণ নতুন প্রযুক্তি আর শক্তি নিয়ে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আইএনএস তারাগিরি একা কোনো জাহাজ নয়, এটা একটা বিশাল পরিকল্পনার চতুর্থ অংশ। আর সেই পরিকল্পনার নাম হলো প্রজেক্ট 17A। প্রজেক্ট 17 হলো ভারত সরকারের একটি মেগা নেভাল প্রজেক্ট, যেখানে মোট 7টি অত্যাধুনিক স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই 7টি জাহাজ হলো আইএনএস নীলগিরি, আইএনএস হিমগিরি, আইএনএস উদয়গিরি, আইএনএস তারাগিরি, আইএনএস দুনাগিরি, আইএনএস বিন্ধ্যগিরি এবং আইএনএস মহেন্দ্রগিরি। এই 7টি জাহাজের মধ্যে 4টি তৈরি করছে মুম্বাইয়ের মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড মানে এমডিএল, আর বাকি 3টি তৈরি করছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স মানে জিআরএসই। হ্যাঁ, ঠিকই শুনছেন, কলকাতার গার্ডেন রিচও এই প্রকল্পের অংশীদার। বিন্ধ্যগিরি এবং মহেন্দ্রগিরি তৈরি হচ্ছে সেখানেই। তাই এই প্রকল্পটা শুধু একটা নৌঘাটির গর্ব নয়, এটা গোটা ভারতের শিল্প শক্তির প্রমাণ। কিন্তু এখন প্রশ্ন হলো, প্রজেক্ট 17 আর প্রজেক্ট 17A এর মধ্যে পার্থক্য কি? 90-এর দশকে ভারত প্রথম প্রজেক্ট 17 শুরু করেছিল। তার থেকে তৈরি হয়েছিল শিবালিক ক্লাস ফ্রিগেট, আইএনএস শিবালিক, আইএনএস সাতপুরা এবং আইএনএস সহযাদ্রি। এগুলো 2010 থেকে 2012 সালের মধ্যে কমিশন পেয়েছিল। কিন্তু প্রযুক্তি এগিয়ে গেছে, সমুদ্রে যুদ্ধের ধরন বদলে গেছে। তাই প্রজেক্ট 17A-তে এসেছে আরও উন্নত স্টেলথ প্রযুক্তি, আরও শক্তিশালী অস্ত্র, আরও বেশি অটোমেশন এবং সবচেয়ে বড় কথা, আরও বেশি দেশীয় উপাদান। 2017 সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় এবং একটার পর একটা জাহাজ ভারতীয় নৌবাহিনীতে যোগ দিচ্ছে। এই আইএনএস তারাগিরির গল্পটা শুরু হয়েছিল 2020 সালের সেপ্টেম্বরে। সেপ্টেম্বর 2020 মুম্বাইয়ের মাজাগাঁও ডকে এই জাহাজের কিল লেইং হয়। কিল লেইং মানে হলো জাহাজের মেরুদণ্ড, মানে সবচেয়ে মূল কাঠামোটা স্থাপন করা। এটাই জাহাজ নির্মাণের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এরপর প্রায় 5 বছর ধরে হাজার হাজার দক্ষ ইঞ্জিনিয়ার, ওয়েল্ডার, টেকনিশিয়ান আর শ্রমিক দিন রাত কাজ করেছেন। শুধু মাজাগাঁও ডক নয়, দেশের 200-রও বেশি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ মানে এমএসএমই এই জাহাজের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করেছে। 2025 সালের নভেম্বরে জাহাজটি নৌবাহিনীর হাতে সরবরাহ করা হয়। এরপর শুরু হয় ট্রায়াল, সমুদ্রে পরীক্ষা নিরীক্ষা। সব সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা, অস্ত্র ঠিকমতো ছুটছে কিনা, ইঞ্জিন ঠিকঠাক চলছে কিনা, সব কিছু যাচাই করা হয়। এবং অবশেষে 3 এপ্রিল 2026 বিশাখাপত্তনমের নেভাল ডকইয়ার্ডে এক ভব্য অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে আইএনএস তারাগিরিকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে কমিশন দেওয়া হয়। একটা বিশেষ বিষয় মনে রাখা দরকার, এই জাহাজটি আগের একই শ্রেণীর জাহাজের তুলনায় 15% কম সময় তৈরি হয়েছে। এটা প্রমাণ করে যে ভারতের জাহাজ নির্মাণ শিল্প ক্রমশ আরও দক্ষ হয়ে উঠছে। এখানে আইএনএস তারাগিরিকে বলা হচ্ছে একটা স্টেলথ ফ্রিগেট। কিন্তু স্টেলথ মানে কি সত্যিই অদৃশ্য হয়ে যাওয়া? না, ঠিক তেমন না। স্টেলথ মানে হলো শত্রুর রাডার, সোনার এবং ইনফ্রারেড সেন্সারের কাছে যতটা সম্ভব কম ধরা পড়া। এটা একটা জটিল প্রযুক্তিগত কৌশল। প্রথমত, তারাগিরির হালের ডিজাইন মানে পুরো জাহাজের বাইরের কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডার সিগন্যাল প্রতিফলিত না হয়।
সহজ ভাষায় বলতে গেলে রাডার তরঙ্গ এই জাহাজে লাগলে সরাসরি ফিরে না গিয়ে ছড়িয়ে পড়ে, ফলে রাডার স্ক্রিনে জাহাজটা খুব ছোট্ট একটা বিন্দু হিসেবে দেখা যায় বা একদমই দেখা যায় না। দ্বিতীয়ত, জাহাজের গায়ে বিশেষ রাডার শোষণকারী উপকরণ ব্যবহার করা হয়েছে। এই উপকরণ রাডার তরঙ্গকে শুষে নেয়। তৃতীয়ত, অ্যাকাউস্টিক সাইলেন্সিং, মানে জাহাজের ইঞ্জিনের শব্দ এবং কম্পন কমানো হয়েছে। এর ফলে শত্রুর সাবমারিন সোনার দিয়ে এই জাহাজকে সহজে খুঁজে পাবে না। এবং চতুর্থত, তাপীয় স্বাক্ষর কমানো হয়েছে। জাহাজের ইঞ্জিন থেকে যে তাপ বের হয় সেটা যাতে ইনফ্রারেড সেন্সরে কম ধরা পড়ে সেই ব্যবস্থাও করা হয়েছে। এই জাহাজটির ওজন প্রায় ৬,৬৭০ টন। এই এত বড় আকারের একটা জাহাজকে এতটা স্টেলথি করে তোলা সত্যিই এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৃতিত্ব। এর দৈর্ঘ্য এবং গড়ন এমন যে এটা ঘন্টায় প্রায় ৩০ নটিক্যাল মাইল বেগে ছুটতে পারে, যা স্থলপথের হিসাবে ঘন্টায় ৫৫ কিলোমিটারেরও বেশি। কিন্তু আইএনএস তারাগিরির অস্ত্রশস্ত্র সম্পর্কে জানলে আপনার মাথা ঘুরে যাবে। প্রথম অস্ত্র হচ্ছে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল। এটা ভারত আর রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এক অসাধারণ অস্ত্র। ব্রহ্মস মিসাইল শব্দের গতির প্রায় ২.৫ থেকে ৩ গুণ বেগে উঠতে পারে, মানে ম্যাক ২.৮। শুধু গতিতেই নয়, এর নির্ভুলতাও অবিশ্বাস্য। আইএনএস তারাগিরিতে ব্রহ্মস মিসাইলের জন্য ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা এলবিএস ব্যবহার করা হয়েছে। এর মানে মিসাইলগুলো জাহাজের ডেক থেকে সরাসরি ওপরের দিকে উঠে যায় এবং তারপর লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। এই পদ্ধতিতে একসাথে অনেক মিসাইল দ্রুত ছোড়া যায়। দ্বিতীয় অস্ত্র হচ্ছে বারাক ৮ মিসাইল বা LR-SAM। এটা ভারত আর ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি। বারাক ৮ হলো একটি লম্বা পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা যায় মিসাইল। শত্রুর যুদ্ধবিমান, হেলিকপ্টার বা এমনকি আসতে থাকা অন্য আরেকটি মিসাইলও হোক, বারাক ৮ সেগুলোকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে। এই অস্ত্রটাকে বলা হয় আইএনএস তারাগিরির ঢাল, কারণ এটা জাহাজকে আকাশপথের হুমকি থেকে রক্ষা করে। তৃতীয় সক্ষমতা হচ্ছে অ্যান্টি সাবমারিন ওয়ারফেয়ার। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর সাবমারিন খুঁজে বের করা এবং তা ধ্বংস করা হলো এই জাহাজের অন্যতম প্রধান কাজ। এর জন্য তারাগিরিতে আছে উন্নত সোনার সিস্টেম, যা সমুদ্রের গভীরে শত্রুর সাবমারিনকে শনাক্ত করতে পারে। আছে ট্রিপল টিউব টর্পেডো লঞ্চার, একসাথে ৩টি টর্পেডো ছোড়া যায়। এছাড়াও আছে রকেট লঞ্চার। আর জাহাজের হ্যাঙ্গারে আছে ২টো হেলিকপ্টার, যেগুলো সাবমারিন খুঁজতে সমুদ্রের ওপর টহল দিতে পারে। চতুর্থ সিস্টেম হচ্ছে কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম। এটাকে তারাগিরির মস্তিষ্ক বলা যেতে পারে। এই সিস্টেম জাহাজের সমস্ত সেন্সার আর অস্ত্রকে একটা নেটওয়ার্কে যুক্ত করে রাখে, ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হুমকি শনাক্ত করে সেই অনুযায়ী প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়। আর আছে ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা জাহাজের ইঞ্জিন, বিদ্যুৎ ব্যবস্থা আর সব যান্ত্রিক বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। আজ থেকে ২০-২৫ বছর আগে ভারতকে তার নৌবাহিনীর জন্য প্রায় সবকিছু বিদেশ থেকে কিনতে হতো। ইঞ্জিন থেকে মিসাইল, রাডার থেকে সেন্সার, সবকিছু। এতে প্রচুর অর্থ ব্যয় হতো আর বিদেশের ওপর নির্ভরতাও তৈরি হতো। কিন্তু আজকে আইএনএস তারাগিরিতে ৭৫%-এরও বেশি উপাদান তৈরি হয়েছে ভারতেই। ২০০-রও বেশি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ এই একটা জাহাজের জন্য কাজ করেছে। চেন্নাই থেকে পুনে, কলকাতা থেকে হায়দ্রাবাদ, গোটা ভারতের শিল্পখাত এই প্রকল্পে অঙ্গদান করেছে। এটা শুধু একটা জাহাজ তৈরির গল্প নয়, এটা হাজার হাজার ভারতীয় ইঞ্জিনিয়ার, শ্রমিক আর প্রযুক্তিবিদের অক্লান্ত পরিশ্রমের গল্প। এটা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্প। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কমিশনিং অনুষ্ঠানে বলেছিলেন, ভারত দ্রুত গতিতে জাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠছে। এটা কোনো সরকারের প্রচেষ্টা নয়, এটা জাতীয় মিশন। আইএনএস তারাগিরিকে পূর্বাঞ্চলীয় বহরে মানে ইস্টার্ন ফ্লিটে যুক্ত করা হয়েছে, আর তার ঘাঁটি হল বিশাখাপত্তনম। কিন্তু কেন পূর্ব দিকে? উত্তর আছে ভূ রাজনীতিতে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে এখন সবচেয়ে বেশি প্রতিযোগিতা চলছে। চীনের নৌবাহিনী ভারত মহাসাগরে ক্রমশ তার উপস্থিতি বাড়াচ্ছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, মালদ্বীপ, পাকিস্তানের গাওয়াদার বন্দর, এইসব কিছু মিলিয়ে ভারত মহাসাগরে এক জটিল সামরিক পরিবেশ তৈরি হচ্ছে। এই অবস্থায় ভারতকে বঙ্গোপসাগর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত শক্ত উপস্থিতি বজায় রাখতে হবে, এবং সেই কাজই করবে ইস্টার্ন ফ্লিটের নতুন সদস্য আইএনএস তারাগিরি। এছাড়াও ভারতের ১১,০০০ কিলোমিটারেরও বেশি উপকূল রেখা আছে। সমুদ্রপথে ভারতের প্রায় ৯৫% ব্যবসা হয়। জ্বালানি তেল থেকে খাদ্যশস্য, রপ্তানি পণ্য থেকে আমদানি সামগ্রী, সবকিছুর জন্য সমুদ্রপথ অপরিহার্য। সেই পথ নিরাপদ রাখার দায়িত্ব নৌবাহিনীর, এবং সেই দায়িত্ব পালনে আইএনএস তারাগিরি একটি মূল স্তম্ভ হয়ে উঠবে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে চাই। ৩ এপ্রিল ২০২৬ একই দিনে, একই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনী শুধু আইএনএস তারাগিরিকে কমিশন দেয়নি, অন্য আরেকটি মারাত্মক অস্ত্রাস্ত্রকেও কমিশন দিয়েছে। সেটা হলো আইএনএস অরিধামান। আইএনএস অরিধামান হলো ভারতের তৃতীয় পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমারিন, অরিহন্ত ক্লাসের নতুনতম সংযোজন। এর আগে এসেছিল আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিঘাট।
একই দিনে একটি স্টেলথ ফ্রিগেট আর একটি পারমাণবিক সাবমারিন। এই বার্তাটা খুব স্পষ্ট। ভারত তার নৌশক্তিকে বহুমাত্রিক এবং অপ্রতিরোধ্য করে তুলছে। ওপরে তারাগিরি, নিচে আরিধামান। শত্রু কোথায় লুকাবে? কিন্তু এই জাহাজের আসল প্রাণ হলো এর নাবিকরা। আইএনএস তারাগিরিতে প্রায় ৩০০ জনের একটি দল আছে। ক্যাপ্টেন হেমন্ত গোপাল এই জাহাজের কমান্ডিং অফিসার। এই ৩০০ জন নাবিক মাসের পর মাস প্রশিক্ষণ নিয়েছেন। প্রতিটি সিস্টেম, প্রতিটি অস্ত্র, প্রতিটি জরুরি পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয় সবকিছু শিখেছেন। কারণ একটা জাহাজ যতই উন্নত হোক, শেষ পর্যন্ত তার সাফল্য নির্ভর করে তার মানুষগুলোর ওপর। আইএনএস তারাগিরি শুধু একটা জাহাজ নয়, এটা একটা দর্শন। এটা প্রমাণ যে ভারত এখন নিজেই বিশ্বমানের যুদ্ধজাহাজ তৈরি করতে পারে। এটা প্রমাণ যে মেক ইন ইন্ডিয়া শুধু স্লোগান নয়, এটা বাস্তবতা। প্রজেক্ট 17A এর বাকি জাহাজগুলো আসছে। মহেন্দ্রগিরি এবং বিন্ধগিরি 2026 সালেই যোগ দেওয়ার কথা। 21 শতকের যুদ্ধ শুধু স্থলে বা আকাশে নয়, সমুদ্রেও হবে। আর সেই সমুদ্রে ভারতের স্বার্থ রক্ষা করতে, ব্যবসার পথ খোলা রাখতে এবং দেশের সার্বভৌমত্ব অটুট রাখতে আইএনএস তারাগিরির মতো জাহাজই হবে আমাদের সত্যিকারের রক্ষা কবচ। ভারত মহাসাগরে কার আধিপত্য? সেই প্রশ্নের উত্তর এখন আরো জোরালো হয়ে উঠেছে। সমুদ্রে কে রাজ করে? আইএনএস তারাগিরি। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কমেন্টে জানান আইএনএস তারাগিরির কোন বৈশিষ্ট্যটা আপনার সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।